সিনসিয়ারিটি যদি থাকে হুম, হুম, ওটা থেকে ওভারকাম করে আসাটা পসিবল। আমরা আসলে হুম, হুম। তখনই আমাদের কাছে কোনো বিষয় কঠিন মনে হয় যখন আমরা সেটা হ্যান্ডেল করতে না পারি বা ম্যানেজ করতে না পারি। লার্নিং শুড বি কনটেক্সচুয়াল অ্যান্ড মেজারেবল। আমরা অনেক সময় দেখা যায় যে ট্রেনিং করি, বাট ট্রেনিং এর আ আরো এটা নিয়ে আমরা ROI টা নিয়ে আমরা আসলে কাজ করি না। দর্শক, লিড এইচআর টক উইথ মোরাদের আরও একটি ইনসাইটফুল এপিসোডে আপনাদের স্বাগতম। আপনারা জানেন এই এপিসোডটি আমরা করে থাকি এইচআর প্রফেশনাল, প্র্যাকটিশনার, ট্রেনার এবং ম্যানেজমেন্ট কনসালটেন্টদের নিয়ে। তারই ধারাবাহিকতায় আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন একজন পরিচিত মুখ, লাইলা নাজনীন, যিনি কর্মরত আছেন হেড অফ হিউম্যান রিসোর্স অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন হিসেবে স্টার সিনেপ্লেক্সে। সঞ্চালনায় আছি আমি মোহাম্মদ মুরাদ হোসেন, চিফ অপারেটিং অফিসার, টেক্সাস টিম গ্রুপ। দর্শক, চলুন আজকের অতিথির কাছে আপনাদেরকে নিয়ে যাই এবং জেনে নিই তার ব্যক্তিগত এবং পেশাগত জীবনের নানান অজানা দিক। লাইলা, ওয়েলকাম। থ্যাংক ইউ। কেমন আছিস? আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, দর্শককে একটু বলে দেই। দর্শক, আমরা উই আর একাডেমিক ইয়ারের দিক থেকে উই আর ফ্রেন্ড। আমরা আসলে পরস্পরকে তুই করে সম্বোধন করি। আমরা মিউচুয়ালি এগ্রি করে নিয়েছি যে আমরা আজকে ফর্মালিটিস মেইনটেইন করে না। আমরা কনভেনশনালি যেভাবে কথা বলি সেই ক্যাজুয়াল মোডেই আমরা পুরো প্রোগ্রামটা আমরা কথা বলব। লাইলা, মাল্টিটাস্কিং আমরা একটা টার্ম করি, শুনি। তো এই যে স্টার সিনেপ্লেক্সের হেড অফ এইচআর, তারপরে ট্রেইনার অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশের জেনারেল সেক্রেটারি, একটা ন্যাশনাল বডি, কেরিয়ার প্রবিডিতে একটা অ্যাডভাইজার, প্লাস কি পার্সন হিসেবে আমরা বাইরে থেকে দেখি যে এখানে কেরিয়ার প্রবিডি মানে লাইলা নাজরিন। ভলান্টারি জবস, সো মেনি ইউনিভার্সিটিস, ইয়তদের জন্য কাজ করা, ফ্যামিলি তো আছেই। এই যে একজন মানুষের এতগুলো কাজ কিভাবে মেনটেন করিস, সেটা কিভাবে সম্ভব? এটা একটা ওয়ার্ড দিয়ে আমি আসলে এটাকে এক্সপ্লেন করতে চাই। সেটা হচ্ছে আমি আসলে এনজয় করি এই কাজগুলা, এই ব্যস্ততার মধ্যে থেকে। আম এটার সম্পর্কে বলতে গেলে আরেকটু পিছনে যেতে হয়। একটা সময়ে আমি ছিলাম খুবই কি বলে অলস, খুবই অলস। মানে আমার বলতে গেলে ট্রান্সফরমেশন হয়েছে লায়লা নাজনীনের একটা সময়ের পরে। আমি যখন আমার কলেজ লাইফে ছিলাম বা স্কুল লাইফে ছিলাম, আমার কাজ ছিল ২ টা। একটা হচ্ছে পড়া আর ঘুমানো। এছাড়া আমার আসলে কোনো কাজ ছিল না হুম, হুম। এবং খুবই বিলাসিতার মধ্যে আমি বড় হয়েছি। তো এটা ট্রান্সফরমেশনটা হয় ২ টা কারণে। একটা হচ্ছে আমার মায়ের সিকনেস এর কারণে। সে একটা সময় খুবই অসুস্থ হয়ে পড়ে এবং 2nd হচ্ছে আমার বাবার বিজনেস ফল করে। এই ২ টা রিজন এবং ২ টা খুব কাছাকাছি সময়ে ঘটে। তো এইটা আসলে আমাকে একটা দায়িত্বের মধ্যে ফেলে দেয়। সেই দায়িত্বটা এমনও গিয়েছে যে আমি নিজেই বাজার করেছি, নিজেই রান্না করেছি, নিজেই অফিসে গিয়েছি, পুরো ফ্যামিলি সামলিয়েছি এরকম। তো এইটা অনেক বছর ধরে যেহেতু আমি মানে একটা হয় না যে আমরা অনেক বছর ধরে একটা কাজ করতেছি, হুম, অনেক কিছু হুম। ম্যানেজ করতেছি, অনেক কিছু হ্যান্ডেল করতেছি এট এ টাইম। তো করতে, করতে একটা সময় আমরা কিন্তু অভ্যস্ত হয়ে যাই। এটা একটা প্র্যাকটিসে চলে আসে। তো আমার ক্ষেত্রে ওটা হয়েছে। এখন বরঞ্চ উল্টা হয়। যদি আমি কোনোদিন দেখা যায় যে একটু ফ্রি আছি, আমার কোনো কাজ নেই। তখন আমার কাছে মনে হয় যে আচ্ছা আমি এই সময়টা কিভাবে পার করব বা ওই সময়টা আসলে আমার ভালো লাগে না। আচ্ছা, তো এই কারণে আমি এনজয় করি অ্যাকচুয়ালি। আমার কাছে মাশাআল্লাহ। ভালো লাগে। আচ্ছা। কিন্তু সবার জন্য তো ২৪ ঘন্টাই। তোর জন্য রাইট, তো ২৪ ঘন্টা, তাই না? রাইট। সবাই অনেকে মনে করে যে এটা একজন সিঙ্গেল পারসনের দ্বারা এত কিছু কিভাবে মেইনটেইন করা সম্ভব, তাই না? এটা এটা অ্যাকচুয়ালি ম্যানেজিং অ্যাবিলিটি আমি বলব। হুম, যদি হুম, মানুষ অনেক বছর ধরে একই কাজ করে, সে ম্যানেজ করতে পারে। আমরা আসলে হুম, হুম, তখনই আমাদের কাছে কোনো বিষয় কঠিন মনে হয়, যখন আমরা সেটা হ্যান্ডেল করতে না পারি বা ম্যানেজ করতে না পারি। বাট আমরা যদি জেনে যাই যে কিভাবে আমাকে আসলে ব্যালেন্স করতে হবে, ম্যানেজ করতে হবে বা হ্যান্ডেল করতে হবে। বাট এটা যে একদম সহজ বা খুব আরামের বা খুব কি বলে করাটা খুব ইজি তা না। যেটা বললাম যে প্র্যাকটিস থ্রু আসলে এবং পসিবল। প্রায়োরিটি, অল অ্যাবাউট প্রায়োরিটি, রাইট। তাই না? যে কে কোনটাকে কিভাবে দেখে। সিনসিয়ার থাকা। আমার সিনসিয়ার। কাছে মনে হয় যে অনেক কিছুতে হুম, হুম, আমার হয়তোবা কোনো ল্যাক অফ নলেজ থাকতে পারে বা কোনো কিছুর অভাব থাকতে পারে। বাট সিনসিয়ারিটি যদি থাকে, হুম, হুম। ওটা থেকে ওভারকাম করে আসাটা পসিবল। হ্যাঁ, তা তো আমরা দেখতেই পাচ্ছি। সার্ভিস ইন্ডাস্ট্রির মধ্যেও স্টার সিনেপ্লেক্স একটু ব্যতিক্রম, হুম, তাই না? হুম। এখানে এইচআর প্র্যাকটিস, প্রচলিত এইচআর প্র্যাকটিস থেকে কি রকম ব্যতিক্রম? মানে এটা সবচেয়ে মজার বিষয় হচ্ছে অনেকের কাছে মনে হয় স্টার সিনেপ্লেক্স একটা এন্টারটেইনমেন্ট সেক্টর, এখানে আসলে হুম, এছাড়া কি প্রয়োজন? এটা আমি অনেকের মুখে শুনেছি। তো ৮-১০ টা কোম্পানির মতো স্টার সিনেপ্লেক্সের এইচআর প্র্যাকটিসও সেম। ইভেন এখানে অনেকে এইচআর প্র্যাকটিসের অনেক কিছু আসলে আমরা করি যেটা বাইরে থেকে মানুষের হুম, বুঝে না। তবে আমাদের যেটা বেশি করতে হয় এমপ্লয়ি এনগেজমেন্টটা আমরা খুব বেশি করি।
যেহেতু সার্ভিস ইন্ডাস্ট্রিতে একটা এমপ্লয়ি যত বেশি জব স্যাটিসফ্যাকশন থাকবে, তার আউটকামটা তত ভালো হবে। কাস্টমারের সাথে তার বিহেভিয়ার বা হুম, তার ডিলিংসটা তত ভালো হবে। ট্রু। এই কারণে এনগেজমেন্ট গুলোতে আমরা আসলে আরেকটু বেশি জোর দিয়ে থাকি। এখানে চ্যালেঞ্জ গুলো কি, কি? মানে এই সিনেপ্লেক্স এর মতো ইন্ডাস্ট্রিতে? চ্যালেঞ্জ বলতে যেটা আমি বলব যে সার্ভিস ইন্ডাস্ট্রিতে এইচআরকে হতে হয় আসলে ডাইনামিক। লাইক ফ্রন্টলাইন স্টাফ থেকে শুরু করে একদম লিডারশিপ, কর্পোরেট লিডারশিপ পর্যন্ত যে রোলগুলা থাকে, সবার পারফরম্যান্স অ্যাকচুয়ালি কাস্টমার সার্ভিসকে ইনফ্লুয়েন্স করে। হুম, রাইট? টপ ম্যানেজমেন্ট যদি একটা সিদ্ধান্ত নেয়, সেটাও কিন্তু কাস্টমার সার্ভিসকে ইনফ্লুয়েন্স করছে। আবার ফ্রন্টলাইন স্টাফরা তাদের যে বিহেভিয়ার সেটাও কিন্তু কাস্টমার সার্ভিসকে ইনফ্লুয়েন্স করছে। আচ্ছা। তাহলে এই যে প্যারামিটারগুলা ঠিক রাখা, এটা অ্যাকচুয়ালি চ্যালেঞ্জিং। এবং এটার বেশিরভাগ রোলটা প্লে করতে হয় মিডিয়েটর হিসেবে এইচআর কে। রাইট, একদম টপ থেকে মানে ক্যাসকেড ডাউন করা টু দ্য এমপ্লয়িজ। রাইট। এইচআর কে কেন স্ট্র্যাটেজিক ফাংশন বলা বলা হয়? মানে কনভেনশনাল তো বলা হয় যে এইচআর শুধু হায়ারিং, ফায়ারিং এগুলোতে থাকবে। কিন্তু রিসেন্টলি এইচআর কে বলা হয় যে বিজনেসের স্ট্র্যাটেজিক পার্টনার বা বিজনেস পার্টনার। হুম, হুম। এটা কেন? আ অ্যাকচুয়ালি আমরা যেটা জানি যে ট্র্যাডিশনাল এইচআর যেটা ছিল, হুম, ট্র্যাডিশনাল এইচআর মানে হচ্ছে রিক্রুটমেন্ট করা, পেরোল করা বা এই টাইপের কাজগুলা করা। বাট যেটা এখন আমরা জানি বা বেশ অনেক বছর ধরে এইচআরকে বিজনেস পার্টনার বলা হয়। আম এইচআর যদি রাইট পিপল রাইট টাইমে না দিতে পারে এবং বিজনেসের সাথে অ্যালাইন করে সে ওই রিক্রুটমেন্টটা না করতে পারে, আল্টিমেটলি এন্ড অফ দ্য রেজাল্ট কি? সবাই চায় বিজনেস, তাই না? এক্সাক্টলি, যে আমার এক্সাক্টলি। বিজনেস চাই আমি। বিজনেস যত ভালো হবে তত একটা ইন্ডাস্ট্রি টিকে থাকবে হুম, হুম। বা একটা কোম্পানি বা একটা বিজনেস টিকে থাকবে। তো সেক্ষেত্রে আ একজন এইচআর যদি এই বিষয়গুলা না বুঝে করে, লাইক রাইট টাইমে হায়ার করা, দেন হচ্ছে সেই অনুযায়ী ট্যালেন্ট পাইপলাইন রেডি করা, লিডারশিপ যে সাকসেশন প্ল্যানিং করে রেডি করা, দেন পারফরম্যান্স ম্যানেজমেন্ট থ্রু এমপ্লয়িদের কাছ থেকে আসলে অর্গানাইজেশন যেটা চায় সেটা বের করে নিয়ে আসা। এই বিষয়গুলো যদি না জানে, মেইনলি এইচআরকে বিজনেস বুঝতে হবে। আগে যেমন এইচআর শুধু পলিসি মেকিং এর মধ্যেই মানে থাকতো একটা ডিপার্টমেন্টের মধ্যে গণ্ডিবদ্ধ থাকা। থাকতো। কিন্তু এখন সেখান থেকে বের হয়ে এসে এন্টায়ার বিজনেসের ভিতরে এন্টায়ার বিজনেস নিজেকে বুঝতে হবে, আরওআই বুঝতে হবে। যে এক্সাক্টলি। এগুলা নিয়ে আগেও মানুষ অতটা চিন্তা করত না। হুম, হুম। এগুলা বুঝতে হবে। বুঝতে পেরেছি। মানে এন্টায়ার বিজনেসের যে মিশন ভিশনটা থাকে সেটাকে এইচআর ওটার সঙ্গে পিপলকে অ্যালাইন করে। মেইনলি এইচআরকে বিজনেস বুঝতে হবে। আমাদের যেটা আমরা সিনেপ্লেক্সে করি, আমরা একদম কোর জায়গা থেকে এমপ্লয়িকে সাকসেশন প্ল্যানিং করে নিয়ে আসি, যাতে হুম, সে কোর বিজনেসটা বুঝে। কারণ যদি বিজনেস না বুঝে, কোনো ডিপার্টমেন্টের পারফরম্যান্স কিন্তু অ্যাজ পার এক্সপেকটেশন হবে না। হবে না। এটাই। বাংলাদেশে এই মুহূর্তে এইচআরদের জন্য বড় চ্যালেঞ্জ গুলো কি, কি? আমার কাছে যেটা মনে হয় যে এখনো আ আমরা সেই ট্র্যাডিশনাল এইচআর ইয়েতেই রয়ে গিয়েছি। আম মেইন ৩ টা চ্যালেঞ্জ আমার কাছে মনে হয়। একটা হচ্ছে যে আমরা ডেটা ড্রিভেন কাজ করি না। ওকে। আর হচ্ছে লং টার্ম যে লিডারশিপ প্ল্যানিং করা, আ সেই জিনিসটা আমরা করি না। আরেকটা যেটা বললাম যে আমরা আগের চিন্তাভাবনায় সেই ট্র্যাডিশনাল এইচআর চিন্তাভাবনায় রয়ে গেছি। এইচআর যে বিজনেস পার্টনার বা এইচআর কে যে বিজনেস বুঝতে হবে, এই জিনিসগুলো এখনো ওইভাবে আ বুঝে উঠতে পারছে না। যে কারণে মানে আমরা যদি বলি যে টপ ম্যানেজমেন্ট বা ওনারের কাছেও কিন্তু সেই ধরনের অ্যাকসেপ্টেন্স এই বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখি না। এটা এটা যে হয়। সেলসের একজন হেড বা ফিন্যান্সের একজন হেডকে হুম, যেভাবে হুম। মানে কাছের মনে করে, হুম, হুম। বিজনেসের ডিসকাশনের ক্ষেত্রে যেভাবে ইনভলভ করে, হুম, হুম। মানে ওনার্স অথবা হুম, কোম্পানির এমডি বা সিইও, হুম, হুম। এইচআরকে সেভাবে আমরা নিতে এটার পিছনে মূলত এই ৩ টি কারণই হতে পারে। হ্যাঁ, ওগুলো আসলে কি মানে ভিজিবল। হ্যাঁ, ওগুলার কাজগুলা যেমন ডিরেক্ট প্রফিট বা ডিরেক্ট বিজনেসে ইনভলভ। সেই কারণে সেগুলো ভিজিবল দেখা যায়। ওই ডিপার্টমেন্ট গুলাকে আসলে বেশি প্রায়োরিটি দেওয়া হয়। বাট এইচআর তো ইনডাইরেক্টলি কাজ করতেছে থ্রু হুম, দ্য পিপল। ওকে, বিভিন্ন ডিপার্টমেন্টের সাথে পার্টনারিং করে কাজ করতেছে। এবং সে যদি প্রপার সে পার্টনারিংটা না করে ওই ডিপার্টমেন্ট থেকে কিন্তু সে বিজনেসের আউটকামটা আসবে না। তো এই কারণে এইচআর কে আসলে এখন ওইভাবে মূল্যায়ন করা হচ্ছে না। তবে হ্যাঁ, আমি যদি আ মানে লাস্ট 10 ইয়ার্স এর থেকে এখন কম্পেয়ার করি, তাহলে এখন অনেক প্রায়োরিটি দেয়া হচ্ছে। এক্সাক্টলি, এক্সাক্টলি। সার্ভিস ইন্ডাস্ট্রিতে প্রচুর ট্রেনিং এক্টিভিটিস হয় এটা আমরা জানি। কিন্তু আমরা ব্যক্তিগত আলাপচারিতায় শুনতেছিলাম যে তোর দীর্ঘ এক্সপেরিয়েন্সে প্রায় ৫০০ র মতো ট্রেনিং পরিচালনার একটা অভিজ্ঞতা আছে। হুম, হুম। এখান থেকে লার্নিং কি এবং এর প্রভাব কিভাবে পড়ছে পেশাগত জীবনে? আম
500 যে ট্রেনিংটা সেটা ইন হাউস এবং তার বাইরেও আউটবাউন্ড। যেটা আমি বিভিন্ন লোকাল হোক, এমএনসি হোক, এডুকেশনাল সেক্টর হোক, বিভিন্ন সেক্টরে আমার ট্রেনিং এর এক্সপেরিয়েন্স আছে। তো এটা আমার কাছে যেটা মনে হয় যে লার্নিং শুড বি কনটেক্সচুয়াল অ্যান্ড মেজারেবল। আমরা অনেক সময় দেখা যায় যে ট্রেনিং করি, বাট ট্রেনিং এর আরো আরো এটা নিয়ে আমরা আরওআইটা নিয়ে আমরা আসলে কাজ করি না। হুম, হুম। তো ওটা খুবই ইম্পর্টেন্ট যে আমার ট্রেনিংটা আসলে আমি কি পারপাসে করছি এবং আমার সেই পারপাস আসলে ফুলফিল হয়েছে কিনা সেটা দেখা। যদি না হয়ে থাকে তাহলে পরবর্তী স্টেপগুলা কি সেগুলা আসলে নেয়া। এক্সাক্টলি। মানে ট্রেনিং স্টার্ট করার আগের যে একটা অ্যাসেসমেন্ট হওয়া এবং ট্রেনিং এর হ্যাঁ, পরে সার্টেন পিরিয়ড পরে একটা হুম, অ্যাসেসমেন্ট করে দুটার ভিতরে গ্যাপ বের করা। হ্যাঁ, তো এই গ্যাপের মাধ্যমে আরো এটা হুম। এনশিওর করা। Congratulations, you have recently completed a global certification, the SPHRI, Senior Professional in Human Resources International. That means you are a global HR professional. এর আগেও তুই করেছিস যে সার্টিফাইড টোটাল রিওয়ার্ড প্রফেশনাল এবং আইবিএ থেকে হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট কম্পিটেন্সিস। এই যে এতগুলো সার্টিফিকেশন এর প্রভাব পেশাগত এবং ব্যক্তিগত জীবনে কিভাবে পড়ছে? আম প্রভাব তো অবশ্যই পড়ছে। আ আগের থেকে আমার যে চিন্তাভাবনা, পারসেপশন সেগুলো অনেক কিছু পরিবর্তন হয়েছে। তার আগে আমি আসলে তোকেও ধন্যবাদ দিব। কারণ আমার SPHRI যে স্টার্টিংটা হয়েছিল সেটার আ তোর মাধ্যমেই হয়েছিল যে মাই প্লেজার। আমরা ফোকাস অন থেকে যে SPHRI টা করলাম। শুরুতেই তুই আমাকে জানিয়েছিলি যে ওখান থেকে হ্যাঁ, হ্যাঁ, তুইও করতে যাচ্ছিস, আমি করব কিনা। হ্যাঁ, তো তখনই আমি সিদ্ধান্ত নিই যে SPHRI টা করব। তো এটাই। এটার তোকেও যায়। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আর SPHRI টা আসলে আমাকে গ্লোবাল যেই আম HR স্ট্যান্ডার্ড এ কাজ করে, সেই স্ট্যান্ডার্ড গুলো আসলে বুঝতে অনেক হেল্প করেছে। এবং আমার নিজেরও কাজের মান আ আগে থেকে অনেক, অনেক বেটার করেছে। আম মানে একটা সার্টিফিকেশন অবশ্যই একটা রিকগনিশন, বাট এটা থেকে আমার লার্নিং অনেক ছিল। ওকে। আসলে অনেক ছিল। এটা লার্নিং আ টা হয় কি আমরা শিখলাম, বাট আমরা ইমপ্লিমেন্ট করি না। হুম, হুম। বাট এটা আমি আমাদের অর্গানাইজেশনে ইমপ্লিমেন্ট করার সুযোগ পেয়েছি। তো ও আমি গ্রেট। বলব যে এটা আমার অনেক বড় একটা অ্যাচিভমেন্ট। গ্লোবাল একটা প্র্যাকটিসকে লোকাল কনটেক্সটে এপ্লাই করার সুযোগ সবাই কিন্তু পায় না। রাইট, থ্যাংক ইউ যে রাইট। স্টার সিনেপ্লেক্স এই সুযোগটা দিয়েছে। আর সার্টিফাইড টোটাল রিওয়ার্ড প্রফেশনাল ফ্রম আসিয়ান টোটাল রিওয়ার্ড হ্যাঁ, ইনস্টিটিউট, সিঙ্গাপুর, এটা সিঙ্গাপুর সিঙ্গাপুরে। বেসড। হুম, এটা হলো কম্পেনসেশন এবং বেনিফিটের উপরে সার্টিফিকেশন। সেটা রাইট। করার পরে কি সেটা অ্যাপ্লিকেশন করার সুযোগ পেয়েছিলি? এটা অ্যাপ্লিকেশন করার সুযোগ পেয়েছি। আসলে আমি বলব যে HR দেরকে টোটালি রিওয়ার্ডটা জানা দরকার। এক্সাক্টলি, কারণ আমার কোম্পানির বিজনেসের জন্য আমার টোটাল রিওয়ার্ডটা কিভাবে ডিজাইন করব সেটা খুবই ইম্পোর্টেন্ট। এক্সাক্টলি। আমরা অনেক সময় জানি না। আমরা এমন জায়গায় হয়তোবা বেশি ইনভেস্ট করি, যে জায়গাটা আসলে কম ইনভেস্ট করে আমি ওই আউটপুটটা নিয়ে আসতে পারি। আবার অনেক জায়গায় আমি ইনভেস্ট করি না, কিন্তু সেখানে আমার করা দরকার ট্রু, অর্গানাইজেশনে। ট্রু। তো এই কারণে টোটাল রিওয়ার্ড আন্ডারস্ট্যান্ডিং আই হুম, থিংক হুম। যে HR দেরকে দরকার, জানা দরকার। শুধু HR দেরকে না, ম্যানেজমেন্ট টিমও যদি জানতে চায় বা আপার ম্যানেজমেন্টও যদি জানতে চায়, তাদেরও আসলে এটা নিয়ে কাজ করা সেটার দরকার। প্রোস অ্যান্ড কনস হুম, মানে জানা হুম, দরকার যে কেন কিভাবে ডিজাইন করা হচ্ছে। রাইট, কারণ এটা ডিরেক্টলি ইনভলভড উইথ দ্য এমপ্লয়ি এনগেজমেন্ট অ্যান্ড মোটিভেশন। তো রাইট। সেটা প্রোডাক্টিভিটির সাথেও হুম, আবার রিলেটেড। ইউ আর জেনারেল সেক্রেটারি অফ ট্রেনার অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ। বাংলাদেশে অনেক ধরনের প্রফেশনাল সোসাইটি আছে, অ্যাসোসিয়েশন আছে। বাট বেশিরভাগে দেখা গেল এন্ট্রি লেভেলের অনেকেই থাকে। কিন্তু ট্রেনার্স অ্যাসোসিয়েশন এমন একটা ন্যাশনাল বডি যেখানে একজন ট্রেনার কারা মিনিমাম একটা এক্সপিরিয়েন্স না হলে সাধারণত ট্রেনার হিসেবে না। আত্মপ্রকাশ করতে পারে হুম, না। হুম, এই যে সিনিয়র প্রফেশনালদের একটা স্পেশালাইজড প্রফেশনালদের একটা ন্যাশনাল বডি, ভেরি রিসেন্টলি সেখানে ন্যাশনাল স্কিল ডায়ালগও করেছেন শেরাটনে, সেটাও সরকার পর্যায়ে বোধহয় এটার আউটকামটা জমা দেওয়া হবে। তো এরকম একটা ন্যাশনাল বডির জেনারেল সেক্রেটারি হিসেবে মানে কিভাবে কন্ট্রিবিউট করতেছিস, কি অবস্থা? আম আমি অ্যাকচুয়ালি দেখি আমার কাজ, আমি সেটা হয় যে আমার কোম্পানিতে হোক বা সেটা কোনো স্টুডেন্টদের সাথে কাজ করতে যাওয়া হোক বা এখানে অনেক সিনিয়র অনেকেই আছে তাদের সাথেই হোক। আমি শুধু আমার রোলটা দেখি যে আমাকে কি রোলটা প্লে করতে হবে সেটা। এবং ট্রেনার্সের যে আম যেটা ইতি ভাই আমাদের এটার প্ল্যানার, যে এটার হুম, পিছনে স্বপ্নদ্রষ্টা। হ্যাঁ, আর রিপন ভাই আমাদের যে প্রেসিডেন্ট, তার ডিরেকশনে আমরা সবাই আছি এবং আসিফ সেখানে হুম, হুম। ভাইস প্রেসিডেন্ট হিসেবে। তো আমরা যে সবাই মিলে একটা টিম ওয়ার্ক করছি, আমাদের যার, যার রোল প্লে করছি। আমাদের সবারই আসলে যে উদ্দেশ্য সেটা হচ্ছে ট্রেনার্সদের জন্য একটা প্ল্যাটফর্ম তৈরি করা হুম, এবং তাদের জন্য একটা তাদের আম ইনকামের একটা
মানে কি বলে এটা আউটসোর্স করা। একটা মিডিয়া হিসেবে হ্যাঁ, কাজ করবে, একটা কাজ প্ল্যাটফর্ম করবে, হিসেবে কাজ করবে। প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে। ট্রেনার্সদের যে ট্রেনিং এর স্ট্যান্ডার্ড বা মান আরো বৃদ্ধি পাবে, একটা ইথিক্যাল প্র্যাকটিস হবে। এই সমস্ত জিনিসগুলো নিয়ে আসলে আমাদের মূল উদ্দেশ্য কাজ করা। আমরা মেন যেটা দেখি যে আ আমরা কিভাবে আরো নিজেদেরকে বেটার ভার্সন করব। হ্যাঁ? হুম, আমাদের অন্যে কি করতেছে, কি করতেছে না সেটা না। আমরা এটাকে আরেকটু কিভাবে ভালো করতে পারি, সবসময় আমরা সেটাকে ফোকাস করি। সেটা নিয়েই আসলে ব্যস্ত থাকি। মেন আচ্ছা। আমাদের কাজটাই হচ্ছে এটা। থ্যাংক ইউ। আ আমরা দেখি যে বিভিন্ন ইউনিভার্সিটিতে মানে তুই মুভ করিস, ইয়রদের জন্য কথা বলিস। হুম, হুম, তো ওইটা তো যারা ওই প্রোগ্রামে অ্যাটেন্ড করে তারা জানতে পারে। হুম, মানে আজকের এই প্রোগ্রামের মাধ্যমে হোলিস্টিক্যালি যদি গ্র্যাজুয়েটিং স্টুডেন্ট অনেকেই ক্যারিয়ার নিয়ে খুব পাজল যে হুম, ভবিষ্যতে কি করবে? আনএমপ্লয়মেন্ট রেট অনেক হাই। হুম, হুম, তারপরে অনেকেই আবার আজকের এপিসোড দেখার পরে বা ইন পারসন পরিচিতির দিক থেকে একজন হুম, লায়লা নাজরিন হয়ে উঠতে চাইবে ফিউচারে। তো তাদের জন্য মানে নতুন প্রজন্ম এবং গ্র্যাজুয়েটিং স্টুডেন্ট হুম। তাদের জন্য কি পরামর্শ থাকবে? আ তাদের জন্য পরামর্শ থাকবে হচ্ছে যে হার্ড ওয়ার্ক করতে হবে। লাইফে আসলে কোনো কিছু খুব সহজে হয় না। যদি সহজে হয়ে থাকে সেটার অ্যাচিভমেন্ট আপনি সেটা ফিল করবেন না। কষ্ট করে কোনো কিছু যখন অর্জন করা হয় এবং সেটা আপনি ধরে রাখবেন, সেটা কনসিস্টেন্সি থাকবে। সেই জিনিসটা আপনার ক্যারিয়ারের জন্য অনেক ভালো হবে। আর অনেক সিনসিয়ার হতে হবে কাজের ক্ষেত্রে বা যেকোনো কিছুর ক্ষেত্রে আপনি যদি কোনো টাইম কাউকে দিয়ে থাকেন, সে টাইম ম্যানেজমেন্ট করতে হবে। মেইনলি হচ্ছে হার্ড ওয়ার্ক করবেন, সিনসিয়ার থাকবেন। আর লার্নিং আসলে স্টপ করা যাবে না। আপনার কন্টিনিউয়াস লার্নিং প্রসেস এর মধ্যেই থাকতে হবে। আপনি যত শিখবেন, আপনি দেখবেন যে আপনি নিজেকে তত বেশি রিসোর্সফুল মনে করছেন। আপনি আরো কনফিডেন্স আপনার বাড়বে। তো এটাই ছিল আমার না, তাদের জন্য খুবই বলা। সুন্দর ছিল। আমার মনে হয় যে ইয়াত্রা যদি অ্যা খুব attentively নেয় ব্যাপারটা তাহলে তাদের কাজে লাগবে আরকি। আরেকটা জিনিস তোকে আমি ব্যতিক্রম দেখেছি। আমার মনে হয় যে বাংলাদেশে প্রাইভেট জবের ক্ষেত্রে একেবারে শর্ট লিস্টেড মানে কিছু লোকের মধ্যে একজন তুই। যে সরকারি চাকরির ক্ষেত্রে সাধারণত শুরু করে আবার রিটায়ারমেন্টে যায়, একই জায়গায় থাকে। কিন্তু বেসরকারি চাকরির ক্ষেত্রে আমরা ফ্রিকোয়েন্ট জব সুইচিং দেখি। ইভেন একটা স্ট্যান্ডার্ড টাইমও বলা হয় যে প্রতি ৩ বছরের ২ থেকে ৩ বছরে এভারেজ যদি সার্ভে করা হয় তাহলে জব সুইচিং রেটটা দেখা যায়। সেই জায়গায় তুই একই ইন্ডাস্ট্রিতে সেই স্টার সিনেপ্লেক্স দিয়ে ক্যারিয়ার শুরু, সেখান থেকেই লম্বা একটা সময়। মানে এটা কিভাবে এবং কেন? একই ইন্ডাস্ট্রিতে? আম অনেকগুলো কারণ আছে। আম যেমন আমরা দেখি কি একটা অর্গানাইজেশনের লাইফ সাইকেল থাকে। হুম, হুম। থাকে স্টার্টআপ, গ্রোথ, ম্যাচুরিটি, ডিক্লাইন, রিইনভেন্ট, তারপর হচ্ছে এক্সিট অনেকগুলা থাকে, ফেজ থাকে। স্টার সিনেপ্লেক্সের এই মানে আমি বলতে গেলে এক্সিট ছেড়ে প্রত্যেকটা ফেজেই আসলে দেখেছি। প্রত্যেকটা ফেজে এইচআর এর রোল কি হবে সেটা নিয়ে কাজ করেছি। আমার যেমন গ্রোথ হয়েছে, আমি লায়লা নাজনীন যেমন আমার ক্যারিয়ার স্টার্ট করেছি সিনেপ্লেক্সে। সিনেপ্লেক্সের গ্রোথ অনেক হয়েছে। একটা আমি যখন জয়েন করি তখন একটা ব্রাঞ্চ ছিল সিনেপ্লেক্সের। এখন কয়টা ব্রাঞ্চ? এখন সিনেপ্লেক্সের টোটাল আমি বলব যে কয়েকদিনের মধ্যে ৯ টা ব্রাঞ্চ হবে। ওয়াও! তো এই যে ৯ টা ব্রাঞ্চ হয়েছে এবং আমরা এখানে প্রশ্ন এবং ইয়েতে যেতে চাই না ওই ব্যাপারটা। তারপর হ্যাঁ, আমি একটু বলি যে বলতে গেলে হয়তো being an insider অনেক কিছু বলে ফেলতে পারিস। আমি কোয়েশ্চেন করে বিব্রত করব না। বাট আমরা ছোটবেলায় দেখেছি যে বিনোদনের একমাত্র সোশ্যাল মিডিয়া এবং ইউটিউব আসার আগে যে বাংলা সিনেমা বা সিনেমা হলগুলোই ছিল বাঙালির বিনোদনের একমাত্র উৎস। একসময় ১৪০০ র মতো হল ছিল। এটা কমে, কমে আমরা বাই দা বাই শুনি যে ১৭০ টার মতো হল আছে। যে কারণে সিনেমা একসময় ১০০ প্লাস হতো। এখান থেকে ৩০-৪০ টা সিনেমাও সারা বছর মিলে হয় না। এই আরকি। সেই জায়গায় স্টার সিনেপ্লেক্স মানে আরো ব্রাঞ্চ বাড়তেছে। বাহ! এটা প্লিজ। যে আমাদের ওনার তার আসলে একটা ড্রিম যে বাংলাদেশে 100 স্ক্রিন হবে। তো সেটাকে ফোকাস করেই আগানো হচ্ছে। এবং সবচেয়ে মানে এন্টারটেইনমেন্ট ইন্ডাস্ট্রি একটা সময় এমন অবস্থা ছিল আ যখন মানুষ হলে মুভি দেখার সাহস পেত না। আমরা যেতাম না। হলে হুম, যেয়ে মুভি দেখার সাহস পেতাম না। তেমন কোনো ভালো মুভি আসতো না। তো সিনেপ্লেক্স হওয়ার পরে কিন্তু অনেক ভালো, ভালো মুভি, অনেক ভালো বাংলা মুভি আ বাংলাদেশে হচ্ছে। ইভেন ইংলিশ মুভি থেকেও অন্য মুভি থেকেও বাংলা মুভি খুব ভালো হিট করতেছে। ব্লকবাস্টার মুভি হচ্ছে এরকম। তো ভালো যদি প্রেক্ষাগৃহ না থাকে, ভালো মুভি কিন্তু তৈরি করে তারা আসলে কোথায় সেগুলা দিবে? তো সে কারণে যত বেশি আরো হবে আ এসব মানে হল, তত বেশি মুভি বাংলাদেশে হবে। আর সিনেপ্লেক্স সম্পর্কে সবার মানে যখন আমি আমার ক্যারিয়ার স্টার্ট করি, জব শুরু করি, সবার একটা ধারণা ছিল সিনেমা হল কেমন? আসলে সিনেপ্লেক্স সেই জিনিসটা
সেই মানে এনশিওর ব্রেক করেছে। করেছে যে সিনেমা হল বলতে ওরকম একটা প্লেস না। সিনেমা হল বলতে এরকম একটা প্লেস যেখানে আপনি সেফ, আপনি সিকিউর, আপনি আপনার ফ্যামিলি পরিবার নিয়ে সুন্দর মুভি উপভোগ করবেন তেমন। শুধু সেটা না, সিনেপ্লেক্সের ভিতর নামাজ পড়ার জায়গা আছে। তুইও হ্যাঁ, দেখেছিস। হ্যাঁ, আমি নিজেও আ পড়েছি। ইভেন হচ্ছে সেটা কাস্টমারদের জন্য আছে, এমপ্লয়িদের জন্য আ ৩ টা নামাজ পড়ার জায়গা আছে। তো সেখানে সবাই আ সেগুলোও মেইনটেইন মানে করতেছে। ইটস এ সেফ অ্যান্ড সিকিউরড প্লেস টু ওয়ার্ক রাইট, রাইট। অ্যাকচুয়ালি। নট ফর দ্য কাস্টমার অনলি, ইনসাইডার যারা আছে তাদের জন্য। ট্রু। এটা হয়তো অনেকেই জানে না যে হুম। যাক আজকে অন্তত জেনে গেল আরকি। আ ছো ছোটবেলায় পরিকল্পনা কি ছিল? আসলে আমরা কিন্তু কেউ HR মানে একদম বাই ড্রিম হয়ে উঠেছি এরকম না। এই হুম, সংখ্যাটা হুম, বোধহয় খুবই কম। আর কনভেনশনাল একটা সময় অ্যা পার্সোনাল ম্যানেজমেন্ট ছিল। যেখানে হুম, হুম। এমপ্লয়িদেরকে টুল হিসেবে ট্রিট করা হতো। কোন ধরনের আবেগ ইমোশনকে গুরুত্ব দেওয়া হতো না। সেখান থেকে হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট, ইভেন লেটেস্ট বলা হয় হিউম্যান ক্যাপিটাল ম্যানেজমেন্ট। তাই না? রাইট, এবং হ্যাঁ। পিপল এবং কালচারকে ফোকাস করা হয় যে হুম, হুম, এগুলো যদি ঠিকঠাক মতো করা হয় তাহলে আ এ অর্গানাইজেশনাল মিশন ভিশন অ্যাচিভ করা অনেক হুম, সহজ হুম। হয়ে যায়। এই HR প্রফেশনাল হওয়ার কি স্বপ্ন ছিল? ছোটবেলায় অ্যাকচুয়ালি কি স্বপ্ন ছিল এবং সেখান থেকে HR প্রফেশনাল হয়ে ওঠার গল্পটা একটু শুনি। আচ্ছা, ছোটবেলায় তুই তো জানিস যে আমি একটা কনজারভেটিভ ফ্যামিলিতে বড় হয়েছি, হ্যাঁ, যেখানে আমার এন্টায়ার ফ্যামিলিতে কেউ জব হুম, করে না। হ্যাঁ, সবাই বিজনেসম্যান। আমি ১ম এবং আমি একমাত্র ফিমেল যে অ্যা বের হয়ে পরিবার থেকে জবে আসছি, জব করি এবং সেটার পিছনে অনেক আমার স্ট্রাগল এর স্টোরি আমার আ সবাই জানে, পরিচিতরা। তো আমি সেটাতে আজকে যাচ্ছি না। আম ছোটবেলায় খুব ইচ্ছা ছিল আমি পাইলট হব। বাহ! খুবই ইচ্ছা ছিল যে আমি পাইলট হব, আমি প্লেন উড়াবো আকাশে, এরকম ইচ্ছা ছিল। আ তো যখন সেই ইচ্ছা আসলে হলো না, তারপরে হচ্ছে আমি ইকোনমিক্সে পড়াশোনা করেছিলাম। তো সবাই খুব বলেছিল যে আমাকে তুমি ব্যাংকার হও, ব্যাংকিং ইয়েতে যাও। কিন্তু ওই জিনিসগুলো আমাকে টানতো না। ইনফ্যাক্ট হচ্ছে গভর্নমেন্ট জবের জন্য অনেকে বলেছিল। বাট কিছু জিনিস মানুষকে আসলে টানে না। আ সিনেপ্লেক্সে যখন আমি কাজ স্টার্ট করি, এটার অর্গানাইজেশনের নাম, আমাদের মাদার অর্গানাইজেশনের নাম হচ্ছে সমোশন লিমিটেড। আমি তখনও জানি না যে আমি কোথায় এপ্লাই করেছি। এটা স্টার সিনেপ্লেক্স, এটা অর্গানাইজেশনটা কি? না আচ্ছা, জেনেই কিন্তু এপ্লাই করা হয়েছে। আচ্ছা। এবং যখন কাজ শুরু করি তখন আমি কাস্টমার কেয়ার এক্সিকিউটিভ হিসেবে কাজ শুরু করি। এবং তার ১.৫ থেকে ২ বছর পরেই হচ্ছে আমি HR এ পড়াশোনা স্টার্ট করি। কারণ আমার ফ্যামিলি যেহেতু কনজারভেটিভ, আমাকে চিন্তা করতে হয়েছে যে আমি ফ্রন্ট লাইনে না, আমি ব্যাক মানে অফিস জবগুলো আমাকে করতে হবে। যেহেতু ফ্যামিলি রেস্ট্রিকশন ছিল এবং আমার মা একটা, সে আমাকে পারমিশন দিয়েছিল, "তুমি যদি কোনো কলেজ বা ইউনিভার্সিটির লেকচারার হও তাহলে দ্যাট ইস ওকে, তুমি হুম, করতে পারো। আদারওয়াইজ আদারওয়াইজ জব করার অন্য দরকার নাই। জব করা তোমার আসলে দরকার নাই।" তো ওটার একটা প্রেশার ছিল আমার, কি করা যায়? তো আমাদের সেই সময়ে সেই 2007, ওই সময়টা HR জবটাকে আসলে মানুষ খুব সম্মানের চোখে দেখত। তো সেটার কথা চিন্তা করে আমার আসলে HR এ PGD দিয়ে আমি স্টার্ট করি। আমি মানে ইকোনমিক্সে অনার্স মাস্টার্স ছিলাম। আম তখন তারপরে অনার্সে তখন আমি জব করি। তো মাস্টার্সের পরে আমি PGD HRM মানে করি। পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা ইন পোস্ট হিউম্যান গ্র্যাজুয়েট রিসোর্স ডিপ্লোমা ম্যানেজমেন্ট। সেটা করি। করার পরে দেন ইন্টার্নশিপের জন্য এপ্লাই করি। আমার সাথে ব্র্যাকের আরেকজন স্টুডেন্ট, সেও সিনেপ্লেক্সে ইন্টার্নশিপের জন্য এপ্লাই করে। বাট আমি হচ্ছে আরেকটা এনজিওতে ইন্টার্নশিপের করার কথা। বাট আমার অর্গানাইজেশনের যে আমার বস, সে বলে যে, "আপনি বাইরে ইন্টার্নশিপ করতে কেন যাবেন? আপনি আমাদের অর্গানাইজেশনেই করেন।" তো আমরা হুম, ২ জন একসাথে স্টার্ট করি এবং ব্র্যাকে যিনি ছিলেন তার বিয়ে হয়ে যায়। সে আর পরে কন্টিনিউ করে না। বাট আমার কন্টিনিউ করা হয় এবং আমার কোম্পানিতে আমি জুনিয়র এক্সিকিউটিভ ইন্টার্নশিপ কমপ্লিট করার পর জুনিয়র এক্সিকিউটিভ হিসেবে প্রমোশন পাই। আচ্ছা, দেন ডে বাই ডে প্রমোশন পেয়ে এই আচ্ছা। হেড অফ HR পর্যন্ত আসা। আর এটা আসলে অনেক বড় একটা জার্নি। অনেক লার্নিং, অনেক এক্সপেরিয়েন্স, অনেক কিছুর যাক, মধ্যে দিয়ে আসলে সংক্ষেপে যাওয়া আমরা হয়েছে। শুনলাম আরকি। আরেকটা প্রশ্ন আমার আসছে অনেক ইয়তদেরকে আমি শুনেছি। মানে আমি বাই নেমে বলতে চাচ্ছি না। হুম, ওই যে যারা বিভিন্ন আ প্ল্যাটফর্ম করে যেমন এক্সেলেন্স বাংলাদেশ বা এই টাইপের অন্যান্য যে হ্যাঁ, প্ল্যাটফর্ম গুলো আছে। এরা এদের এই ছেলেমেয়েগুলো বা অন্যান্য যারা আছে অনেক ইয়তদের আমি দেখেছি কম্পারেটিভলি ইয়ং HR প্রফেশনাল। হুম। এরা লাইনা নাজনীন আপু বলতে অজ্ঞান। মানে এই যে তাদের কাছে আইডল হয়ে ওঠা, এটার রহস্য কি? আম এটা আসলে ওদের সাথে আমার অনেক কাজ করা হয়েছে হুম, কাছাকাছি। আমি এক্সেলেন্স বাংলাদেশে শুরু থেকেই ওদের সাথে অনেক ইভেন্ট প্রোগ্রামে ছিলাম। আ বেনজির আবরার হুম, এক্সেলেন্স বাংলাদেশেরও, এবং ওদের টিমটা কে ওরা এমনভাবে ট্রেনিং করে, যারা
সিনিয়রদের সাথে আসলে তারা কিভাবে আচরণ করবে এই জিনিসগুলা ওরা আসলে ভালো করে অনেক। আর আমি যেহেতু আমার যেটা হয় আমি যখন ইয়তদের সাথে মিশি আমি অনেকটা ওদের মতো হয়ে যাওয়ার চেষ্টা করি। ওকে। আ আবার যখন মানে তারা অনেক সিনিয়রদের আপন ভাবে মানে অল্প আপনভাবে, অল্প সময়ে। আপনভাবে হ্যাঁ। গ্রেট। যেটা রিজিডনেস থাকে একটা হুম, এজের হুম। পরে যে সবাই খুব রিজিড থাকে যে বা একটু ভাব গাম্ভীর্য রাখা হ্যাঁ, বা রাখা, দূরত্ব রাখা জুনিয়রদের রাখা সাথে। সেটা। আচ্ছা। ভবিষ্যৎ পরিকল্পনা কি? একজন লায়লা নাজনীনের ফিউচার প্ল্যান বা আ ভিশন? ফিউচার প্ল্যান যে এইচআর প্রফেশনে আছি, প্রফেশনটাকে আসলে আ সত্যিই অনেক পছন্দ করি। অনেক ভালোবাসি কাজ করতে, প্যাশন ফিল করি। এটাতে কাজ করে যাব। আর ইয়ুথদের জন্য আমার আসলে অনেক প্ল্যান আছে। ইয়ুথদের জন্য অনেক কাজ করতে চাই। সেটা আমার যেটা মানে বাংলাদেশে ঢাকা কেন্দ্রিক সবকিছু। ঢাকার মধ্যেই কিন্তু সব ইনস্টিটিউশন ভালো, ভালো সব আ ট্রেনিং সেন্টার সবকিছু ঢাকা কেন্দ্রিক। আমার ইচ্ছা হচ্ছে ঢাকার বাইরে এটাকে প্রত্যেকটা জেলায় ডিসেন্ট্রালাইজ করা। ডিসেন্ট্রালাইজ করা যে প্রত্যেকটা জেলায় একটা করে কেরিয়ার সেন্টার থাকবে। ওকে। সেই কেরিয়ার সেন্টার গুলাতে ওই গ্রাম অঞ্চলে সবাই যেমন হয়তোবা কেউ একটা সিভি মেকিং করতে পারে না বা ইন্টারভিউ প্রিপারেশন কিভাবে নিবে বা আফটার জবে তার কি, কি প্রবলেম হচ্ছে। এই যে A to Z তার জব রিলেটেড এই সম্পর্কে হচ্ছে তাদেরকে ট্রেন্ড করা, তাদেরকে রেডি করা জব মার্কেটের জন্য। যে স্কিলগুলা দরকার সেই স্কিলগুলা ডেভেলপ করা তাদের মধ্যে। তো একটা ক্যারিয়ার সেন্টার প্রত্যেকটা জেলায় করার আমার ইচ্ছা বাহ! রয়েছে। দোয়া করি সেই স্বপ্ন যেন পূর্ণ হয়। কারণ ট্রুলি আসলে যারা আউট অফ ঢাকা থাকে তারা আমরা তো ঢাকাতে নিজেরাও আমরা কিছু কাউন্সেলিং করি। বিভিন্ন ইউনিভার্সিটিতে গিয়ে এমপ্লয়াবিলিটি স্কিলের উপরে হাউ টু রাইট এ সিভি প্রপারলি, ইন্টারভিউ বোর্ডে গিয়ে কিভাবে নিজেকে প্রেজেন্ট করতে হুম, হয়। হুম, হুম। এটা কিন্তু আউট অফ ঢাকার ছেলেরা এই সুযোগটা পায় না। না। আমার মনে হয় তোর যে ভিশন এটা মানে তার মাধ্যমে এটা অনেকেই পেতে পারে। সেই দোয়া রইল। আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি লায়লা। তো লিড এইচআর টক উইথ মুরাদ এটা লিড একাডেমির সৌজন্যে একান্ত একটি ভলান্টারি উদ্যোগ। মানে স মোটামুটি যারা কর্পোরেট সেক্টরে সাকসেসফুল পিপল আছে তাদেরকে নিয়ে এসে তাদের মুখ থেকে তাদের সফলতার গল্প এবং বিভিন্ন টার্মগুলো শোনানোর ব্যবস্থা করা। এই যে উদ্যোগটা যাতে ইয়াংরা বেনিফিটেড হয়, এই উদ্যোগটাকে কিভাবে মূল্যায়ন করবে? আমি বলব যে অনেক ভালো উদ্যোগ এটা লিড একাডেমির। আসলে মানুষের কাছে পৌঁছানোর যে চ্যানেলটা, সে চ্যানেলটাকে সহজ করেছে লিড একাডেমি। তো লিড একাডেমির জন্য আ শুভেচ্ছা রইলো। তারা আরো যাতে ভালো কাজ করতে পারে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তো দেখতে, দেখতে আমরা একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আ শত ব্যস্ততার মাঝেও তুই যে সময় করতে পেরেছিস। আমরা আসলে অনেকদিন থেকেই বসবো কথা ছিল। হ্যাঁ। আজকে শেষ পর্যন্ত ইটস ডান। তো থ্যাংক ইউ ফর কামিং এবং সময় স্পেয়ার করার জন্য। থ্যাংক ইউ তোকে যে আমরা আসলে গল্পের ছলে, ছলে অনেক স্মৃতিচারণ হলো আমাদের। খুব ভালো লাগলো। এবং থ্যাংক ইউ ভেরি মাচ লিড একাডেমিকে ইনভাইট করার জন্য। দর্শক, আজকের এপিসোডের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। অন্য কোনো এপিসোডে ভিন্ন কোনো অতিথিকে নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, বিকশিত জীবনের সাথেই থাকুন। ওয়াচ লিড এইচআর টক উইথ মুরাদ অ্যান্ড স্টে টিউনড উইথ লিড একাডেমি।